7 ডিসেম্বর 1941 ইতিহাসের এমন একটা দিন ছিল যেদিনের পর পৃথিবীর মানচিত্র চিরতরের মতো বদলে যাচ্ছিল। ইউএস নেভির ঘাঁটিতে এমন একটি বিপর্যয় আসছিল যা কেউ ভাবতেও পারেনি। যুদ্ধজাহাজে উপস্থিত একজন আফ্রিকান আমেরিকান ডরিস মিলার নৌবাহিনীর অফিসারদের সকালের নাস্তা পরিবেশন করে। তারপর সে তাদের লন্ড্রি কালেকশনের কাজে লেগে পড়ে। সকাল 7:57 সে একটা সাইরেন শুনতে পায়। মিলার বেরিয়ে এসে দেখে পুরো আকাশে জাপানি বোমারু বিমানে ভরে গেছে। চোখের পলকের মধ্যে জাপানি বিমানগুলি বেছে বেছে আমেরিকান যুদ্ধজাহাজগুলোকে ধ্বংস করতে শুরু করে। এই অ্যাটাক আমেরিকার পার্ল হারবার ঘাঁটিতে করা হয়েছিল। আজ আমরা জানব কোন সাহসে জাপান আমেরিকার মতো দেশকে অ্যাটাক করেছিল, কেন একজন শেফকে আমেরিকার সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হয়েছিল, আর আমেরিকা জাপানের উপর কেন নিউক্লিয়ার হামলা করেছিল। শুরুটা হয় 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়ে, যখন আমেরিকা চীনকে বাঁচাতে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। হ্যাঁ, সেই চীন যাকে 2025-এ আমেরিকার সবচেয়ে বড় শত্রু বলে মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার 3 বছর কেটে গেছে, যেখানে একদিকে জার্মানি এবং ইটালি ছিল, অন্যদিকে ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ফ্রান্স ছিল। এই যুদ্ধে আমেরিকার কোনো পার্ট ছিল না। আমেরিকা এই যুদ্ধে সম্পূর্ণ নিউট্রাল ছিল, কেননা প্রথম বিশ্বযুদ্ধে তাদের অনেক ক্ষতি হয়েছে, যার ফলে তারা ইউরোপ এবং এশিয়ায় হওয়া যুদ্ধে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা রাখতে চেয়েছিল। কিন্তু একটা দেশ ছিল যারা ক্রমাগত আমেরিকাকে হয়রানি করছিল। ওই দেশটা ছিল জাপান। অ্যাকচুয়ালি জাপানের প্রাকৃতিক সম্পদ কম ছিল, যার কারণে জাপান আশেপাশের প্রতিবেশী দেশগুলোকে দখল করতে শুরু করে। প্রাকৃতিক সম্পদের চাহিদা পূরণ করার জন্য কোরিয়া, তাইওয়ান এবং চীনের বিশাল এলাকায় জাপান দ্রুত দখল নিচ্ছিল। প্রশান্ত মহাসাগরে ফিলিপিন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার দিকেও জাপানের নজর ছিল। কিন্তু একটা সমস্যা ছিল, মালয়েশিয়া সেই সময় ব্রিটিশ কলোনির আন্ডারে ছিল, ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডসের আন্ডারে, আর ফিলিপিন নিউট্রাল আমেরিকা কলোনির আন্ডারে ছিল। অন্যান্য দেশগুলোর ওপর জাপানের প্রভাব এই দেশগুলোর মোটেও ভালো লাগেনি। অ্যাকচুয়ালি এর পেছনে ছিল অন্য একটা কারণ। এর পেছনে হিটলারের হাত ছিল, আর হিটলার ছিলেন ব্রিটেন ও আমেরিকার শত্রু। জাপানের এই কর্মকাণ্ড দেখে 1941 সালের জুলাই মাসে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। জাপানের কাছে নিজস্ব তেল ছিল না, বরং জাপান তার চাহিদার 80% তেল আমেরিকা থেকে ইম্পোর্ট করত। আমেরিকা এরকম কন্ডিশন রাখে যে আগে জাপানকে চীনের দখলীকৃত জায়গা ছাড়তে হবে, তাহলে আমেরিকা জাপানে তেল পাঠাবে। জাপানের জন্য এটি ছিল খুবই কঠিন সিদ্ধান্ত। একদিকে সে যদি চায়না দখল ছেড়ে দেয়, তাহলে পুরো বিশ্ব ভাববে হিটলারের সাপোর্ট থাকা সত্ত্বেও জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে। অন্যদিকে তেল না পেলে জাপান দেশটাকে সবাই দুর্বল হিসাবে বিবেচনা করবে। তবে জাপান সিদ্ধান্ত নেয় তারা চায়না থেকে তাদের দখল সরাবে না, বরং চায়না ভেতরে ভেতরে সিদ্ধান্ত নেয় তারা ইন্দোনেশিয়া দখল করবে, যেটা খুব একটা সহজ কাজ ছিল না। যেটা আমরা আগে জেনেছি, ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের কলোনি ছিল, আর সেখানে পৌঁছানোর জন্য প্রথমে ফিলিপাইন দখল করতে হতো, যেটা আমেরিকার আন্ডারে ছিল। জাপান ভালোভাবেই জানতো তারা যদি ফিলিপাইনে হামলা করে, তাহলে তার জবাবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমেরিকান নেভি বেস পার্ল হারবার থেকে তাদের উপর অ্যাটাক হবে। এদিকে জাপানের কাছে তেল প্রায় শেষ হয়ে আসছিল, যার জন্য তাদের অ্যাটাক করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এই অ্যাটাকটা হবে ফিলিপাইনে না, আমেরিকার পার্ল হারবারে। জাপানি মিলিটারি লিডার্সরা সিদ্ধান্ত নেয় তারা আমেরিকার পার্ল হারবারে সারপ্রাইজ অ্যাটাক করে পুরো ঘাঁটিটাকে ধ্বংস করে দেবে, যাতে পরে তারা খুব সহজেই ফিলিপাইন দখল করতে পারে। জাপানি সৈন্যরা এখন গোপনে পার্ল হারবার আক্রমণ করার কাজে লেগে পড়ে। তারা 2টো যুদ্ধজাহাজ, 30টি ডেস্ট্রয়ার, 39টি সাবমেরিন এবং 414টি বোমারু বিমানকে এই অ্যাটাকের জন্য রেডি করে। এই বোমারু বিমান বা এয়ারক্রাফটগুলোকে 6টি বিমানবাহী জাহাজে করে পার্ল হারবারে পাঠানো হয়। অন্যদিকে আমরা যদি আমেরিকার পার্ল হারবারের কথা বলি, তাহলে তাদের ছিল 8টি যুদ্ধজাহাজ, 59টি বিমান বিধ্বংসী জাহাজ, 4টি সাবমেরিন ও 390টি বোমারু বিমান। এছাড়াও আমেরিকার কাছে জাপানের আক্রমণ ব্যর্থ করার জন্য যথেষ্ট সেনাবাহিনীও উপস্থিত ছিল। কিন্তু তার থেকেও প্রয়োজনীয় ছিল জাপানের এই আক্রমণের তথ্য আগে থেকে পাওয়া। অ্যাকচুয়ালি জাপান এই অপারেশনটা সব দিক থেকেই গোপনে রেখেছিল, যার জন্য তারা কোনোরকম ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করেনি। জাপান থেকে আসা বাহিনী প্রায় 8000 কিলোমিটার অতিক্রমের পর পার্ল হারবার থেকে মাত্র 370 কিলোমিটার দূরে ছিল। আর এটাই ছিল সেই পয়েন্ট যেখান থেকে হামলা করার জন্য বোমারু বিমানগুলোকে বিমানবাহী জাহাজ থেকে টেক অফ করানো হয়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় আক্রমণ হতে যাচ্ছিল, যেখানে আমেরিকার কোনো ভূমিকাই ছিল না। 7 ডিসেম্বর 1941 সকাল 7:57 350টি জাপানি বোমারু বিমান 2টো ভাগে ভাগ হয়ে পার্ল হারবারে আঘাত হানে। আমেরিকানরা কিছু বোঝে ওঠার আগেই 1 নম্বর গ্রুপের বিমানগুলো 45 মিনিট ধরে পার্ল হারবারে গুলির বৃষ্টি শুরু করে। প্রথমে মনে করা হয়েছিল এই হামলাটি শেষ হয়ে গেছে, কিন্তু এর ঠিক 10 মিনিট পর বিমানের দ্বিতীয় দলটি এসে পৌঁছায় আর বাকি ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে।
পুরো 1 ঘন্টা 15 মিনিট ধরে এই গুলিবর্ষণে পার্ল হারবারে আমেরিকার 20টি ভ্যাসেল, 8টি যুদ্ধজাহাজ আর 300টিরও বেশি যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়। নিচে আগুন আর আকাশ কালো ধোঁয়ায় ভরে যায়। এরই মধ্যে একটা আমেরিকান ব্যাটেলশিপে ডরিস মিলার নামে একজন সেফ ছিল, যার কথা আমি ভিডিওর প্রথমে বলেছি। লন্ড্রি কালেকশনের সময় সে একটা ভয়ঙ্কর সাইরেন শুনতে পায়। তখন সে বেরিয়ে আসে। ততক্ষণে একটি জাপানি টর্পেডো ক্ষেপণাস্ত্র তার যুদ্ধজাহাজে আঘাত করে। জাহাজের ক্যাপ্টেন সহ অনেক অফিসার আহত হয়। ডরিস সব আহতদের একটা নিরাপদ জায়গায় স্থানান্তরিত করে। সে একটি অ্যান্টি এয়ারক্রাফট মেশিন গান নিয়ে জাপানিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে থাকে। সে কোনো প্রশিক্ষণ ছাড়াই 6টি জাপানি এয়ারক্রাফটকে ধ্বংস করে, যেখানে জাপানিদের টোটাল 29টি এয়ারক্রাফট নষ্ট হয়েছিল। ডরিস মিলার প্রথম আফ্রিকান আমেরিকান ছিল, যাকে পরে নেভি ক্রস দেওয়া হয়েছিল। এই ওনার ইউএস নেভির সবচেয়ে বড় পুরস্কার। আমেরিকার মেডেল অফ অনারের পরে এর স্থান। 1 ঘন্টা 15 মিনিট ধরে আক্রমণের পর জাপানি বিমানগুলো চলে যায়, আর তারা আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনভলভ করায়, যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনোভাবে জড়িত ছিল না। আমেরিকা পার্ল হারবারের ঘটনার পরের দিন জাপানকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় আর জাপানের বিরুদ্ধে ওপেন যুদ্ধের ঘোষণা করে। পরের 3 মাস আমেরিকা তার ধ্বংস হয়ে যাওয়া ঘাঁটি রিস্টোর করার কাজে লেগে পড়ে। ভাগ্যক্রমে কিছু কিছু যুদ্ধজাহাজ অগভীর জলে ডুবেছিল, যা তারা রিপেয়ার করার পরে ঠিক হয়ে যায়। প্রায় 4 মাস পর আমেরিকা জাপানের বিরুদ্ধে ঠিক তেমন অ্যাটাক করে যেমনটা জাপানিরা পার্ল হারবারে করেছিল। এপ্রিল 1942-এ আমেরিকা জাপানের রাজধানী টোকিওতে বোমের বন্যা বোয়ায়। এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রথম অ্যাটাক ছিল। কিন্তু তারপরেও আমেরিকা থেমে থাকেনি। পরের 4 বছরে আমেরিকা ও জাপানের লড়াই চলতে থাকে, যেখানে আমেরিকার পাল্লা অনেকটা ভারী ছিল। জাপান এই যুদ্ধে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তারা কোনো অবস্থাতেই হার মানেনি। তারা আমেরিকান সোলজার্সদের কাছে সারেন্ডার করেনি। অবশেষে 1945 সালের আগস্টে আমেরিকা তার ট্রাম্প কার্ড ব্যবহার করে। 6ই আগস্ট 1945 সকাল 8টা জাপানের হিরোশিমা শহরের উপরে একটি বোয়িং B-29 সুপার ফোর্ট্রেস এয়ারক্রাফট দেখা যায়। ওই এয়ারক্রাফট থেকে লিটল বয় নামক 4400 কেজির অ্যাটমিক বোম হিরোশিমার উপর ফেলা হয়। ঠিক 43 সেকেন্ডের মধ্যে একটা জোরে বিস্ফোরণ হয় এবং সব কিছু সাদা হয়ে যায়। এরপর মাটি থেকে একটা আগুনের গোলা আকাশের দিকে যায়, যেটা ভূমির টেম্পারেচারকে 5000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে দিয়েছিল। এটি পৃথিবীর প্রথম নিউক্লিয়ার অ্যাটাক ছিল, যেখানে হিরোশিমার 80% বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল। এ যেন জাপানি মিলিটারি লিডার্সদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। জাপানিরা আবার কিছু ভেবে ওঠার আগেই জাস্ট 3 দিন পর 9ই আগস্ট আমেরিকা জাপানের নাগাসাকি শহরের উপর আবার একটি নিউক্লিয়ার বোম ফেলে। এটা একটা মার্ক 3 বোম ছিল, যার কোড নেম ছিল ফ্যাট ম্যান। 4670 কেজির ওজনের এই বোমটি পুরো শহর ধ্বংস করে দিয়েছিল। এই 2 পারমাণবিক বোমা, যেটা মানুষের ওপর ব্যবহৃত প্রথম এবং শেষ বোমা ছিল। অনুমান করা যায় যে এই হামলায় 2,60,000-এর মতো মানুষ মারা যায়। এই হামলার ঠিক পরের সপ্তাহে জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে, আর এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। আমাদের সিনেম্যাটিক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়ে যান। এরকম আননোন ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখুন। জয় হিন্দ।